আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামে চিন্ময় ব্রহ্মচারী ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষে আইনজীবী নিহত, আহত অর্ধশতাধিক। আজ আদালত বর্জন কর্মসূচি। আইনজীবী হত্যার যথাযথ তদন্তে প্রধান উপদেষ্টার নির্দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবং রক্তের কালচার টেস্ট করে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরামর্শ। সরকারি হাসপাতালে প্যাথোলজি সুবিধা বাড়ানোর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভরত ভক্তদের সঙ্গে পুলিশ ও ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে এক আইনজীবী নিহত ও অর্ধশত আহত হয়েছে। সে সময় রণক্ষেত্রে পরিণত হয় বন্দনগরী চট্টগ্রাম। হত্যার প্রতিবাদে আজ আদালত বর্জনের ডাক দিয়েছেন আইনজীবীরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য সহায়তায় এনামুল কবির রূপমের রিপোর্ট। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সংঘর্ষে জড়ায় তার ভক্তরা। লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চিন্ময় ভক্তদের ইটপাটকেলের জবাবে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। হাসপাতালে নেয়ার পথে সাইফুল ইসলাম নামে এক আইনজীবীর মৃত্যু হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলছে পুলিশ। সোমবার রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হয় চট্টগ্রামের সিএমএম আদালতে। জামিনে মুক্তি চেয়ে চিন্ময়ের আইনজীবীদের আবেদন নাকচ করে আদালত। ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সম্পৃক্ত, সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তার অনুসারীরা আদালত চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে থাকলে তাকে কারাগারে নিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। এরই এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় ভক্তরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, চট্টগ্রাম। চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকাসহ বন্দরনগরীতে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন প্রধান উপদেষ্টা। এখনও হাসপাতালে কাতরাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেক ছাত্র জনতা। পুলিশের গুলি লেগে কারো পা, হাত বা শরীরের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন আহতরা জানালেন তাদের জীবন স্বাভাবিক না হলেও দেশ যেন সুষ্ঠুভাবে চলে। লায়লা নওশিনের রিপোর্ট। মিরপুর মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম 19 জুলাই বাবা মায়ের বারণ সত্ত্বেও বিকেলে বেরিয়েছিল নিজের বাইসাইকেল নিয়ে।
ফিরতি পথে পুলিশের গুলি এসে লাগে 11 বছর বয়সী এই শিশুর পায়ে। 4 মাস ধরে চিকিৎসাধীন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। হাসপাতালের বিছানায় শুয়ে রবিউলের অপেক্ষা কেবলই বন্ধুদের মাঝে স্কুলে ফেরার। মিরপুর 2 স্টেডিয়ামের ওদিকে থেকে আসতেছিলাম, তারপর লাগছে। তারপর ওই ছাত্র ভাইরা আমার হসপিটালে নিয়ে আসে। স্কুলে যেতে ইচ্ছা করে? হ্যাঁ, আবার কবে ফিরবে স্কুলে? পাও ঠিক হইলে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে এক অনিশ্চয়তায় তার মা। পুরাপুরি ঠিক হবে না কোনো সময়, যখন আবার অর্জন 25 বছরের বয়স হলো তখন একটা চিকিৎসা আবার হেরাপ করতে পারে বাটিটা। ও তো শিশু মানুষ, ও বাইরে বের হয়েছে খেলার জন্য, অত কোনো আন্দোলনও করতে চায় নাই কিংবা কোনো ইয়াতেও যায় নাই, কিন্তু একটা শিশু বাচ্চাকেও ছাড়ে নাই। একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তৈরি পোশাক কর্মী মনির হোসেন। 20 জুলাই গাজীপুরে পুলিশের গুলিতে 2 পায়ে ক্ষতিগ্রস্ত হয় 30 বছর বয়সী মনিরের। হেলিকপ্টার থেকে শুট করে ওরা, আমার এসে আমার 2 পায়ে লাগে, এক পা বেদ করে আরেক পায়ে ঢুকে পুরো হাড্ডি বের হয়ে ভেঙে চুরমে বের হয়ে যায়, গুলি জায়গায় বের হয়ে গেছে। আমার সামনে অনেকগুলো লোক মারা গেছে, আমার চোখের সামনে। আমাকে যে অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে, আমার অ্যাম্বুলেন্সের পাশে এক ছেলে ছিল, ও আমার সাথে জায়গায় মানে পথে মারা গেছে। এরকম অনেক লোক মারা গেছে। এক সন্তানের জনক মনিরের প্রত্যাশা যে দুঃসহ পরিস্থিতিতে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এই আত্মত্যাগ, সেই ত্যাগ যেন বৃথা না যায়। স্বৈরাচার গেছে এবং স্বৈরাচার যে বেদাত্তারা আছে এদেরকে নিশ্চিত করা হোক, কারণ এই যে এদের নিশ্চিহ্ন করা হোক। এদেরকে নিশ্চিহ্ন না করা হলে এদের শান্তি আসবে না কখনোই। লাইলা নৌশিন, চ্যানেল আই, ঢাকা। রক্তের কালচার টেস্ট করে রোগীর শরীরের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা জানার পর চিকিৎসার ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লেখার সংস্কৃতি এদেশে তৈরি হয়নি। হাতে থাকা গুটি কয়েক অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা ঠেকাতে এখন থেকেই কালচার টেস্টের পরই অ্যান্টিবায়োটিক প্রয়োগে সরকারি হাসপাতালগুলোর প্যাথোলজি সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জানাতুল বাকেয়া কেকার রিপোর্ট। দেশের সরকারি পর্যায়ে ব্লাড, ইউরিন সহ যে কোনো নমুনার কালচার টেস্টের সুযোগ এখনও সীমিত। বেসরকারি পর্যায়ে কালচার টেস্ট বেশ ব্যয়বহুল হলেও মানের বিচারে শতভাগ উত্তীর্ণ এ কথা বলা যায় না। রোগীরা আগ্রহী না হওয়ায় কালচার টেস্ট ছাড়াই চিকিৎসকরা ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লিখছেন। এভাবে কালচার টেস্ট ছাড়া রোগীর শরীরে কোন ধরনের জীবাণুর সংক্রমণ হয়েছে তা জানা যায় না। অন্যদিকে ওইসব অ্যান্টিবায়োটিক রোগীর শরীরে ইতোমধ্যে অকার্যকর বা ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে কিনা তাও থাকে অজানা। কালচার অ্যাডভাইস করার কালচারই আমাদের মধ্যে গড়ে ওঠেনি। জ্বর হলেই আমরা নিজেদের একটা ধারণার উপর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, কিন্তু 5 দিনের বেশি যে কোনো জ্বর, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যখনই আমরা এটা সাসপেক্ট করব, তাকে অবশ্যই একটা ব্লাড কালচার বা শরীরের সংক্রমণ ভেদে সেই কালচারটা, এটা ইউরিন হতে পারে, কফ হতে পারে, কালচারটা দিতে হবে। কালচার অনুযায়ী যদি আমরা অ্যান্টিবায়োটিক চয়েস করি, সেটাই হলো বেস্ট প্র্যাকটিস। এবং সেজন্য কালচারের দামগুলো আপনার মানের মধ্যে থাকতে হবে। এই অবস্থার নিরসনে বিশেষজ্ঞরা সরকারি হাসপাতালগুলোতে রোগের ধরন অনুযায়ী ব্লাড, ইউরিন, কফ বা আর সব নমুনার কালচার টেস্টের জোর পরামর্শ দিয়েছেন। মানসম্মত ল্যাব গড়ে তুলতে হবে। বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালে কালচারই হয় না, জানেন, এগুলো বাইরে পাঠানো হয়। জেলা হাসপাতালের জেলা ল্যাবরেটরি সার্ভিস, উপজেলার উপজেলা ল্যাব সার্ভিস, এইগুলোকে অবশ্যই শক্তিশালী করতে হবে। মেডিকেল কলেজ হাসপাতালে যদি ব্লাড কালচার না হয়, আর সেই মেডিকেল কলেজের অপোজিটে একটা কমার্শিয়াল ল্যাবে যদি ব্লাড কালচার হয়, এর চেয়ে তো আর অপমানজনক কিছু হতে পারে না। স্বল্প মূল্যে কালচার টেস্ট সুবিধা দিয়ে সরকারি হাসপাতালগুলোর ল্যাবরেটরি সার্ভিস আরও সক্রিয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। গাইবান্ধা জেলার প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আমেজ। সকালে দেখা মিলেছে মৃদু কুয়াশার। শীতের আগমনে সরগরম হয়ে উঠেছে জেলার কোচা শহরের হোসিয়ারি পল্লী এলাকার ছোট বড় কারখানাগুলোতে তৈরি হচ্ছে নানা ডিজাইনের শীত বস্ত্র। গাইবান্ধা থেকে শীতের আগমনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি ফারুক হোসেনের সাথে। ফারুক, শীতের সকালে কোচা শহরের হোসিয়ারি পল্লীর পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শীত কেমন পড়ছে সেখানে?
সামির হোসেন, আপনার মাধ্যমে দর্শকদের যেটি জানিয়ে দিতে চাই, উত্তরের জেলা গাইবান্ধাতেও কিন্তু শীতের আমেজ বইতে শুরু করেছে। এরই মধ্যে কিন্তু সকালে আপনার মৃদু কুয়াশা দেখা দিয়েছে এবং হালকা শৈত্যপ্রবাহ বইছে। এই কারণে কিন্তু ছিন্নমূল দরিদ্র মানুষের কিছু কষ্ট হয়েছে, শীতের প্রকোপ তাদের মাঝে লেগেছে। এছাড়াও আমাদের কিন্তু বৃহত্তম এখানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোচাশহর হুঁশিয়ারি পল্লী রয়েছে। এখানে ছোট বড় অসংখ্য কারখানা রয়েছে যেখানে গরম কাপড় তৈরি হয়। আসলে শীত আসলেই তারা শীতের অপেক্ষায় থাকে আসলে গরম কাপড় তৈরির জন্য। এখন কিন্তু কারখানাগুলো সরগরম হয়ে উঠেছে। আমরা আসলে শীত বস্ত্রের বিষয়গুলো নিয়ে জানবো বিশিষ্ট ব্যবসায়ী রাহিনুল ইসলাম জুয়েল ভাই কাছ থেকে এই কারখানাগুলোর আসলে বর্তমান অবস্থা কি এবং এই বছর কি ধরনের আসলে শীত বস্ত্র তৈরি করবে। ধন্যবাদ। আসলে এই এলাকাটা আমাদের একটা প্রসিদ্ধ এলাকা, বিশেষ করে শীতবস্ত্র তৈরির জন্য। এখানে ছিন্নমূল মানুষের যে অল্প দামের যে শীতবস্ত্র এখানে তৈরি হয়। এই এলাকাটা আমাদের গোবিন্দগঞ্জ থানার কোচাশহর এলাকা। এখানে ঘরে ঘরে এই শিল্প। এখানে শীত সারা বৎসরই তৈরি হয়, যেমন মাফলার, মোজা, সোয়েটার। হ্যাঁ, ঠিক আছে। এই ছিল আসলে শীতের উত্তরের জেলা গাইবান্ধার শীতের এই সর্বশেষ খবর। সামির হোসেন। ফারুক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। বাংলা চলচ্চিত্র জগতে শ্রদ্ধাভরে উচ্চারিত এক নাম প্রযোজক হাবিবুর রহমান খান গুণী এই ব্যক্তিত্ব পূর্ণ করলেন ৮০ বছর। আর তাকে ঘিরেই প্রকাশিত হলো আনন্দ আলোর বিশেষ সংখ্যা। সুলতানা হিমুর রিপোর্ট। সৃজনশীল প্রযোজনায় বাংলা চলচ্চিত্রে উজ্জ্বল এক নক্ষত্রের নাম হাবিবুর রহমান খান। ১৯৭২ সালে নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের তিতাস একটি নদীর নাম ছবির প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন গুণী এই ব্যক্তিত্ব। এরপর একে একে তিনি প্রযোজনা করেন পদ্মা নদীর মাঝি, হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, শঙ্খচিল সহ সাহিত্য নির্ভর বা শিল্প শোভন চলচ্চিত্র। সেই মানুষটি আজ পূর্ণ করলেন ৮০ বছর। চলচ্চিত্রের তোমার যে প্রভাব আমার জীবনে, এটার এর চেয়ে অন্য কোনো প্রভাব আমাকে প্রভাবান্বিত করতে পারে নাই। আমার ডিরেক্টর ঋত্বিক ঘটক একটা কথা বলতেন যে সিনেমার লাইনটা আমার জন্য শখের না। আমি কেন আসছি জানোস? আমি কেন আসছি লাইনে? কেন বলে এই মাধ্যম দিয়ে জনগণের কাছে, একটা বিরাট জনগণের কাছে যাওয়া যায়, এই জন্য সিনেমা করি। হাবিবুর রহমান খান এর বিশেষ এই দিনটিকে উদযাপন করল চ্যানেল আই পরিবার। তার দীর্ঘ কর্মজীবন নিয়ে প্রকাশ পেল বিনোদন ম্যাগাজিন আনন্দ আলোর বিশেষ সংখ্যা। এই আমি একজন প্রযোজক হিসাবে এই যে আমাকে এখানে যে এই কভারেজ দিছে সেটার জন্য আমি সত্যি খুবই আনন্দিত। এটা হলো আমার যে এত বছরের কাজের একটা স্বীকৃতি, সেই জন্য আনন্দ, নট ফর দি পিকচার। হাবিবুর রহমানের মতে পরিবর্তনশীল যুগে এসে নির্মাণ ও প্রযোজনায় আরো পেশাদার প্রযোজকের গুরুত্ব রয়েছে ইন্ডাস্ট্রিতে। এমন একটা বড় ইনভেস্টমেন্ট, তুমি মনে করো যে এই ইনভেস্টমেন্টে একটা লোক যদি লগ্নি করে টাকাটা লাগায়, সেই টাকাটা যদি না আসে পরে টাকা পাবে কোথায়? সিনেমা ইজ এ ক্রিয়েশন, এবং ক্রিয়েশন কখন কে সাকসেসফুল হবে এটা ডিপেন্ড করে ওই সময়টার উপরে, এবং সেই সাকসেস হলে পরে লোকে দেখে, আর নাহলে দেখবে না। ওই প্রফেশনাল নাই তো, প্রডিউসার নাই তো। এখন সিনেমা হয় তোমার এই পরিচয়ের মাধ্যমে, তারপরে কেউ আবার নায়িকা প্রডিউসার নিয়ে আসে, তারপরে কেউ বন্ধু প্রডিউসার নিয়ে আসে, এইভাবে হচ্ছে। তো এইভাবে তার সিনেমাটা হবে না। জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্রকে ভালোবেসে কাটাতে চান প্রযোজক হাবিবুর রহমান খান। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজ শুরু আজ সকাল 10টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। বিরতির পর আবারও আমন্ত্রণ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। মঙ্গলবার গভীর রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন। লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সাথে পূর্ণ সমন্বয় সাপেক্ষে আমরা সামরিক তৎপরতা বন্ধ রাখব, তবে যদি হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করে বা ফের সশস্ত্র হওয়ার চেষ্টা করে আমরা আঘাত করব। এবার নিটল টাটা কৃষি সংবাদ। সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা এবং ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফসলহানির কারণে গোখাদ্যাভাব তীব্র আকার ধারণ করেছে। দ্বিগুণ দামে খড় ও অন্যান্য গোখাদ্য কিনতে হচ্ছে খামারিদের। বাজারে মাংসের দাম কমে যাওয়ায় গরুর দামও কমে গেছে। অধিকাংশ খামারেই লোকসানের মুখে গবাদি পশু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এবার প্রকৃতি সংবাদ। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় বৃষ্টি হলেই ভয়াবহ জলাবদ্ধতায় পড়েন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশিকা গ্রামের বাসিন্দারা। এতে স্বাভাবিক জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সংকটে পড়েছে খাদ্য উৎপাদনও। সমস্যা সমাধানে অভিযুক্তদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে উপজেলা প্রশাসন। এবারে খেলার খবর। আজ শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড 3 ম্যাচের নারী ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। এই সিরিজটি আইসিসি নারী ওয়ানডে সুপার লিগের অংশ। আইরিশ নারীদের 3 ম্যাচই হারিয়ে হোয়াইট ওয়াশ করতে পারলে সরাসরি আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হবে নিগার সুলতানা জ্যোতিদের। তবে প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করার চাপ এখনই ঘাড়ে তুলতে চান না টাইগ্রেস ক্যাপ্টেন। বলেছেন, প্রতিটি ম্যাচ ও সিরিজ নিয়ে আলাদাভাবে পরিকল্পনা রয়েছে তাদের। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার ইচ্ছে টিম টাইগ্রেস অধিনায়কের। শেষ করার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। চট্টগ্রামে চিন্ময় ব্রহ্মচারী ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষে আইনজীবী নিহত, আহত অর্ধশতাধিক। আজ আদালত বর্জন কর্মসূচি। আইনজীবী হত্যার যথাযথ তদন্তে প্রধান উপদেষ্টার নির্দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবং রক্তের কালচার টেস্ট করে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরামর্শ। সরকারি হাসপাতালে প্যাথোলজি সুবিধা বাড়ানোর তাগিদ।